হ্যালো স্টুডেন্টস, গত দিনের আমরা 20 পর্যন্ত করে নিয়েছিলাম। 20 ইউনিট বা 20 অধ্যায় পর্যন্ত করে নিয়েছিলাম। তারপর থেকে 21 থেকে আজকে আমরা 23 পর্যন্ত করব, অর্থাৎ চারটি করে আমরা তো অধ্যায় আলোচনা করছি, আজকেও তাই করব। ঠিক আছে, চলো বেশি দেরি না করে প্রথম প্রশ্ন শুরু করি। জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন, উত্তর হবে আশাপূর্ণা দেবী। 1-2 প্রশ্ন হচ্ছে, বলতে গেলে ছেলে দুটোর সবই উত্তরটা হবে গ, একরকম। 1-3 প্রশ্ন হচ্ছে, নদের চাঁদ কদিন নদীকে দেখেনি, এটি হবে 5 দিন। 1-4 প্রশ্ন হচ্ছে, চিকিৎসমু প্রাণপণ কৃপা করকে নিরঞ্জন। 1-5 প্রশ্ন হচ্ছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার উৎস নির্ণয় করো, এটি হবে জলই পাষাণ হয়ে আছে। তারপর 1-6 প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে আর ড্যাশ, সেই শূন্যস্থানে বসবে দেশ গায়ে। 1-7 প্রশ্ন হচ্ছে, আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল, এটি হবে রিজার্ভার পেন। 1-8 প্রশ্ন হচ্ছে, ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, এটি হবে ব্রহ্মমোহন মল্লিক। 1-9 প্রশ্ন, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গঠিত হয়েছিল, এটি হবে 1936 সালে। 1-10 প্রশ্ন, কালিয়া আমি কুস্তি লড়তে চাই না, চিহ্নিত পদটি অর্থাৎ কালিয়াতে দাগ আছে, এটি কি ধরনের পদ হবে, এটি হবে সম্বোধন পদ। এরপর চলে আসি 1-11, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, ওখানেই আছে, দৃষ্টান্তটি কি ধরনের কারক হবে, এটি হবে স্থানাধিকরণ, কারণ হচ্ছে ওইখানেই দাঁড়িয়ে আছেন, কোনো একটা স্থানে নির্দেশ করছে, তাই এটা হবে স্থানাধিকরণ। এবার চলে আসি 1-12, সিংহদার সমস্ত পদটির সমাসের নাম। সিংহদার সমস্ত পদটির সমাসের নাম হলো, এখানে বলছি সিংহদার, এর ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত দ্বার, আর এটি সমাস হবে মধ্যপদ লোপী কর্মধার। এবার চলে আসি 1-13, ইন্দ্রজিৎ সমস্ত পদটির ব্যাস বাক্য হলো ইন্দ্রকে জয় করেছে যে, অর্থাৎ 1-13 ক। 1-14, কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ ছাত্রের সাফল্যে দারুণ খুশি, বাক্যটি গঠন অনুসারে বাক্যটি হবে এটি একটি সরল বাক্য। এরপরে 1-15, বাক্যস্থিত অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যের যে শর্ত পূরণ হয়, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অর্থ সম্পর্কযুক্ত থাকবে এবং পদক্রম অনুযায়ী অবস্থান করবে, একেই বলবো আমরা বাক্যের আসত্তি। 1-16 প্রশ্ন হচ্ছে, যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তার নাম কি, তার নাম হচ্ছে ভাববাচ্য। 1-17 হচ্ছে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, এই বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ করেনি, তাহলে এটা কি হবে, বলছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে, অর্থাৎ কোন বাচ্চা থেকে কোন বাচ্চে পরিবর্তন ঘটেছে সেটা এখানে বলেছে, অর্থাৎ এটি হবে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন হয়েছে। এরপরের অধ্যায় রয়েছে 22 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এখানে কেন কাঁটা দিয়ে উঠলো, এটি হচ্ছে লেখার পর যখন সে তার লেখা পড়লো তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, যে সে সত্যি সত্যি একটা লেখক হয়ে গেছে, যে নিজে লিখতে পারছে, এই জন্যই তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এরপরে চলে আসি 1-2 প্রশ্ন, তারপর নামলো বৃষ্টি, কতক্ষণ পরে বৃষ্টি নেমেছিল, তারপরে ঘন্টা 3 পর বৃষ্টি নেমেছিল। 1-3 প্রশ্ন হচ্ছে, গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশনে থেকে বেরিয়ে কোন দিকের রাস্তা ধরেছিল, এটি হবে উত্তর দিকের,
সে তার বাক্স পেটরা যা ছিল সেগুলো নিয়ে উত্তর দিকে রাস্তা ধরে সোজা হাঁটতে শুরু করেছিল। এরপরে 1-4 প্রশ্ন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল কাব্যগ্রন্থ বা মূল গ্রন্থের নাম কি? এটি হবে পাতার পোশাক। এবার চলে আসি 1-5 প্রশ্ন হচ্ছে হৈমবতী সুত যাকে বধ করেছিলেন। সুত কথা অর্থ হচ্ছে পুত্র, অর্থাৎ হৈমবতী দুর্গার পুত্র অর্থাৎ কার্তিক কাকে বধ করেছিলেন? তিনি হবে তারকাসুর। এরপরে 1-6 প্রশ্ন বিদ্রূপ করেছিলে ভীষণকে কিভাবে? এটা বিরূপের ছদ্মবেশে। উত্তর হবে বিরূপের ছদ্মবেশে। এবার 1-7 প্রশ্ন হচ্ছে তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও। এই পাইলট পেনটি ছিল জাপানি কলম। 1-8 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 1-9 প্রশ্ন ছেলেবেলায় রাজশেখর বসু বাংলায় জ্যামিতি পড়তেন ব্রহ্মমোহন মল্লিকের কাছে। এবার চলে আসে 1-10 প্রশ্ন ও দিদি আপনার খোঁপায় কলম চিহ্নিত পদটি, তাহলে ও দিদি এই চিহ্নিত পদটি আসলে কি? এটি হচ্ছে সম্বোধন পদ। এবার চলে আসে 1-11 সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি। চিহ্নিত পদটি হচ্ছে রামায়ণে, তাহলে কোথায় পড়েছি? রামায়ণ একটা কাব্য, মহাকাব্য, তো সেক্ষেত্রে এটা একটা বিষয়াধিকরণ হবে, অর্থাৎ বিষয় বোঝাচ্ছে, তাই এটি বিষয়াধিকরণ। এরপরে চলে আসে 1-12 একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন চিহ্নিত পদটির সমাস, অর্থাৎ অষ্টাদশ এর সমাসটা কি হবে? এটি হবে মধ্যপদলোপী কর্মধারায়। কারণ হচ্ছে অষ্টাদশকে যদি আমি ব্যাস বাক্য গঠন করি অষ্টা বা অষ্ট অধিক 10, তাই অষ্টাদশ। এই অধিক পদটির লোপ ঘটেছে, তাই এটি কি হয়েছে? মধ্যপদলোপী কর্মধারয়। এবার চলে 1-13 ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ দাও। ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ হবে বিনা পানি। এই বিনা পানি এ সমাস ব্যাস বাক্য করলে কি হবে? বিনা পানিতে যার। অর্থাৎ ব্যাধিকরণ বহুব্রী সমাস কাকে বলে এটা জেনে গেলে হয়ে গেল। ব্যাধিকরণ বহুব্রী সমাস তাকেই বলবো যে সমাসের সমস্যমান পদের দুটি পদ যে থাকছে, সেই দুটি পদের যদি তারা ভিন্ন ভিন্ন কারক যুক্ত থাকে, ভিন্ন ভিন্ন কারক যুক্ত থাকে, ভিন্ন ভিন্ন কারক বিভক্তি যুক্ত থাকবে, কারক ভুল বললাম, ভিন্ন ভিন্ন বিভক্তি যুক্ত থাকলে সেই ব্যাসবাক্য যুক্ত সমাসবদ্ধ পদকে আমরা কি বলবো? ব্যাধিকরণ বহুব্রী। এবার চলে আসি 1-14 প্রশ্ন যে ক্রিয়া বিশেষণ যোগে বাক্যের কোন অংশের সম্প্রসারণ সম্ভব? ক্রিয়া বিশেষণ যোগে বাক্যের কোন অংশের সম্প্রসারণ সম্ভব? তাহলে আগে জানতে হবে যে ক্রিয়াটা বাক্যের কোন অংশে থাকে। এটি সবসময় মনে রাখবো যে বিধেয় অংশে থাকে, উদ্দেশ্য অংশে ক্রিয়া থাকে না। তাই এটা কি আমরা বলবো? উদ্দেশ্য ক্রিয়ার সম্প্রসারণ হচ্ছে বা বিশেষণ যোগে এটি হবে বিধেয় অংশের সম্প্রসারণ সম্ভব। এবার চলে আসে 1-15 বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক যে অর্থগত ও ভাবগত সম্বন্ধ থাকে তাকে বলে কি? এটি হবে যোগ্যতা। এবার চলে আসে 1-16 কোন বাচ্যের বাচ্যান্তর হয় না? এটি আমরা আগেও করেছি, এটি হবে কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তর হয় না। এবং শেষ প্রশ্ন হচ্ছে উপত্যকা রচিত হইল, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হলো বলেছে উপত্যকা রচিত হইল, তাহলে রচনা কার্যটা কি হচ্ছে? ক্রিয়াটা প্রাধান্য পাচ্ছে, তাই এটি হবে কি? এটি হবে ভাববাচ্য। এরপরে সেকশন বি এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 1 নম্বরে বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটি? না, এখানে বলছে কোন কথাটি বলেনি, এটি হচ্ছে কোন সময়ে চা পান হচ্ছিল, এটি হচ্ছে বিকেল বেলায়। তারপর 1-2 প্রশ্ন হচ্ছে কর্মস্থলে নিকটবর্তী নদীটি নদের চাঁদে কত বছর ধরে চেনা? এটি হবে 4 বছর ধরে। যেহেতু সে 4 বছর ধরে সেই স্টেশনে কাজ করেছে তাই তার 4 বছর ধরে চেনা। এবার 1-3 প্রশ্ন হচ্ছে বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা। 1-15 বলছে 1-4 প্রশ্ন হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? এটি হচ্ছে পায়ের দাগ। এবার চলে আসে 1-5
কবির সঙ্গীতে কিসের সাধনা বেজে উঠেছিল? এটি হচ্ছে সুন্দরের সাধনা বেজে উঠেছিল। তারপরে 1-6 প্রশ্ন হচ্ছে রূপে অতি রম্ভা যিনি, এই রম্ভা হলেন কে? ইনি হলেন অপ্সরা, স্বর্গের অপ্সরা। 1-7 প্রশ্ন হচ্ছে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কে লিখেছিলেন? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1-8 প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক সাহিত্যে যে যে অলঙ্কার চলতে পারে সেটি হচ্ছে উপমা ও রূপক। উপমা ও রূপক। 1-9 প্রশ্ন হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? এটি হবে 1936 সালে। এবার চলে আসে 1-10 তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ। 1-11 বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকালবেলা, চিহ্নিত অংশটি কিসের দৃষ্টান্ত? এই বিনাটি হবে অনুসর্গের উদাহরণ। 1-12 হচ্ছে সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। 1-13 প্রশ্ন হচ্ছে বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে, কিসের অর্থ প্রাধান্য থাকে? তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে। 1-14 প্রশ্ন হচ্ছে সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু, অর্থগত দিক থেকে বাক্যটি হলো এটি হলো আবেগ সূচক বাক্য। এরপর চলে আসে 1-15 বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, গঠনগত দিক থেকে বাক্যটি হলো এটি হবে যৌগিক বাক্য। এরপরে চলে আসে 1-16 যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? এটি হবে ভাববাচ্য। শেষ প্রশ্ন হচ্ছে শাঁখ বাজে, এটি কোন যে বাচ্যের উদাহরণ বা এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হবে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। আজকের শেষ ইউনিট হচ্ছে শেষ ইউনিটের প্রথম প্রশ্ন হচ্ছে বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, এই ভয়ের কারণ কি ছিল? ভয়ের কারণ হচ্ছে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। এরপরে 1-2 প্রশ্ন হচ্ছে তপন মূলত মামা বাড়ি এসেছে, কিসের জন্য এসেছিল? সে মূলত এসেছিল বিয়ে বাড়ি উপলক্ষে, তার ছোট মাসে বিয়ে ছিল সেই উপলক্ষে সে এসেছিল, কিন্তু গরমের ছুটি পড়ার ফলে সে আরও থেকে যায়। এরপর চলে 1-3 প্রশ্ন হচ্ছে সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এই ফতোয়া শব্দের অর্থ কি? ফতোয়া শব্দের অর্থ হলো রায়, সে তার নিজের রায় ঘোষণা করে দিল। কি ঘোষণা করেছিল? যে ইসাবের মতো যদি সে নতুন জামা না পায় তাহলে সে আর পড়তে যাবে না এবং খাওয়া দাওয়াও করবে না। এবার চলে আসি 1-4 প্রশ্ন হচ্ছে অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন কোথায়? কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। এবার চলে আসি 1-15 বা 1-5 প্রশ্ন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন, কোথায় অস্ত্র রাখতে বলেছেন? গানের দুটি পায়ে। এবার 1-6 প্রশ্ন হচ্ছে অভিষেক করিলা কুমারে, কি দিয়ে অভিষেক করা হয়েছিল? অর্থাৎ এখানে অভিষেক হচ্ছে গঙ্গাদক দিয়ে, অর্থাৎ গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হয়েছিল। 1-7 প্রশ্ন হচ্ছে স্যানিটাইজড পেপার, এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? এর বাংলা হবে স্পর্শকাতর কাগজ। এবং 8 প্রশ্ন হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম হলো? রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। চলে আসি 1-9 প্রশ্ন কুইল হলো পাখির পালকের যে কলম, পালক দিয়ে যে কলম তৈরি হতো তাকেই বলা হয় কুইল। এবার চলে আসি 1-10 প্রশ্ন পুষ্পে পুষ্পে ভরা সাকি, অর্থাৎ পুষ্পের দ্বারা গাছটি ভরে গেছে, গাছের ডালপালাগুলো ভরে গেছে, তাহলে চিহ্নিত পদটি হলো এখানে হবে করণে বিপসা। 1-11 প্রশ্ন হচ্ছে অনুসর্গ এক প্রকার কি অব্যয় পদ? অনুসর্গ এক প্রকার অব্যয় পদ। 1-12 প্রশ্ন হচ্ছে ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ হলো? ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ হলো বিস্তর বা বিস্তার। এবার চলে আসে 1-13 প্রশ্ন জলাতঙ্ক সমস্ত পদটির সমাসের নাম। জলাতঙ্ক সমস্ত পদটির সমাসের নাম হলো অধিকরণ তৎপুরুষ, জলে আতঙ্ক তাই জলাতঙ্ক। এবার চলে আসি আমরা 1-14 প্রশ্ন অপরাধ করেছ তাই শাস্তি পাবে, গঠন অনুসারে বাক্যটি কি বাক্য? এটি হবে জটিল বাক্য। যেহেতু অপরাধ করেছ তাই শাস্তি পাবে, এখানে যেহেতুটা উজ্জ আছে এটি হবে জটিল বাক্য। এবার চলে আসি 1-15 প্রশ্ন আহ কি চমৎকার দৃশ্য, বিশ্বসূচক
বাক্য বা বিশেষসূচক চিহ্নের চিহ্ন রয়েছে, তাই বাক্যটি কি জাতীয় বাক্য বললে আমরা বিস্ময়বোধক বাক্য বা আবেগসূচক বাক্য বলবো এটাকে। 1-16 দাগের প্রশ্ন হচ্ছে, মহাশয়ের কি করা হয়? এটি বা একটি কোন বাচ্যের দৃষ্টান্ত? মহাশয় কি করা হয়, এইটা দেখে বুঝতে পারছি আমরা এটি ভাব বাচ্যের উদাহরণ হবে। এবং আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ এই ইউনিটের শেষ প্রশ্ন এবং আজকেরও শেষ প্রশ্ন, যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কি বাচ্য? তাকে বলে কর্মকর্তৃবাচ্য। আজকে এখানে রাখছি। যে সমস্ত ছেলেমেয়েরা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো, যাতে তাড়াতাড়ি নতুন নোটিফিকেশান বা নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং যত পারো শেয়ার করো।